নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। 25শে মার্চের রাত 26শে মার্চের দিকে গড়িয়ে পড়তে ইউনূস সাহেবের বিমান যাত্রা শুরু করেছিল চায়নার পথে। ওই 25 তারিখে হাওয়াইয়ের ফোর্ট সেপ্টারের ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল বি ভোয়েল, লেফটেন্যান্ট জেনারেল, তার হঠাৎ আসা একদিনের সফর সেরে চলে গেছেন ঢাকা ছেড়ে। সংযোগটা চোখে পড়ার মতো, তাই নয় কি? জানা গেছে কেন এসেছিলেন তিনি। এর সম্পর্কে যেটা জানা গেছে সেটা হলো মিয়ানমার সেনার বিরুদ্ধে আরাকান আর্মির লড়াইয়ে আরাকান আর্মিকে সাহায্য করার জন্যে বাংলাদেশ যাতে তার এলাকায় করিডর দেয়, যাওয়া আসা জিনিসপত্র, সরঞ্জাম, সামরিক সরঞ্জাম ইত্যাদি সব কিছু যাতে পৌঁছে দেওয়া যায়, সেটা বলতে বাংলাদেশে এসেছিলেন মার্কিন সামরিক কর্তা। তিনি বিষয়টি নিয়ে কথা বলে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মনে রাখতে হবে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি এসে ওই একই করিডোরের কথা বলে গেছেন। তবে তিনি কারণ হিসেবে রোহিঙ্গাদের জন্য সামরিক নয়, মানবিক সাহায্যের কথা বলেছিলেন এবং তাদের ওই রাখাইন প্রদেশে পুনর্বাসন ইত্যাদি ব্যাপার, এই সব বিষয় দেখিয়েছিলেন। আমেরিকার সেনাকর্তা এসে মানবিক সাহায্য নয়, রোহিঙ্গাদেরকেও সাহায্য করার কথা নয়, তিনি স্পষ্টভাবে সামরিক সাহায্যের কথা বলেছেন। আর সেই বার্তা নিয়ে ইউনূস সাহেব চলে গেছেন চীনে। সেখানে ভারতের চিকেন নেক, উত্তর পূর্ব ভারত, বঙ্গোপসাগর নিয়ে যে তিনি এত কথা খবর দিয়েছেন, আর আমেরিকার চাহিদা মতো ওই করিডোর নিয়ে কিছু বলেননি, এটা তো হতে পারে না। মিয়ানমারের বিদ্রোহী সেনাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে মিয়ানমারের যে সামরিক জান্তার সেনারা। রণাঙ্গনের জটিল সমীকরণে জয় পরাজয়ের পাল্লা নির্ধারণ হতে এখনো কিছু বাকি। জানা গেছে যে রাখাইন প্রদেশ, যেটা নিয়ে আরাকান আর্মির নিজস্ব রাষ্ট্র গঠনের পরিকল্পনা, সেটা 90% তার এলাকা চলে গেছে বাংলাদেশ, চলে গেছে আরাকান আর্মির পক্ষে। মানে সেখানে মিয়ানমার সেনা, তাদের এখন সেখানে কোনো জোর নেই, তাদের অধিকার নেই। সেই জন্যই বলছি, বাকি 10% এই রণাঙ্গনের জটিল সমীকরণে জয় পরাজয়ের পাল্লা এখনো ফাইনাল হতে কয়েকদিনের ব্যাপার কিংবা কিছু দিনের ব্যাপার। তাই যে কোনো পক্ষের সমর্থন প্রদানের বিষয়ে যে কোনো একটা দিকে, মিয়ানমারের জান্তা সেনার দিকে যাবে না আরাকান আর্মির দিকে যাবে, এর জন্য একটা দ্বিধাদ্বন্দ্ব আছেই বাংলাদেশ সেনাবাহিনীর। কোন পক্ষে তারা যাবে? অন্তত 15 লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তুকে নিয়ে বাংলাদেশ হিমশিম খাবে, নাকি তাদের স্বদেশে ফিরে যাওয়ার ব্যাপারে যাদের সাহায্য সবচেয়ে বেশি কাজে আসবে তাদের পক্ষে থাকবে বাংলাদেশ? সেটা দেখার, বাংলাদেশ সেটাই করবে। প্রতি মুহূর্তে বাড়ছে সংঘর্ষের মাত্রা। ভূমিকম্পের কারণে বিদ্রোহীরা যুদ্ধবিরতির ডাক দিয়েছে বটে, কিন্তু তা উপেক্ষা করে, মানে আরাকান আর্মি বলেছে এই পরিস্থিতিতে মানুষের দিকে তাকালে তার সমস্ত কিছু, ভূমিকম্পে যে বিধ্বস্ত হয়ে গেছে দেশ, সেখানে মানুষের যে প্রচণ্ড এখন দুর্ভোগ চলছে, সেই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বহাল থাক, কিছুদিনের জন্য চালু হোক যুদ্ধবিরতি। কিন্তু জান্তা সরকার সেটা মানেনি। তারা প্রাকৃতিক দুর্যোগের পরেও তারা হামলা চালিয়ে যাচ্ছে বিপুলভাবে। আগেই বলেছি, রাখাইন রাজ্যের 90% এলাকা বর্তমানে এই বিদ্রোহী আরাকান আর্মির দখলে। যদিও গুরুত্বপূর্ণ 3টে শহর রাখাইন প্রদেশের রাজধানী সিত্তোয়ে, কিয়াকপিউ ও মংডু
এখনও মিয়ানমারের জান্তা সরকারের দখলে আছে এবং জান্তা সরকার এই জায়গাগুলোয় দখল বজায় রাখতে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। জান্তা সরকার চীনের মদতে শুধু ওই 3টে শহরে প্রতিরোধ গড়ে তোলা নয়, জান্তা সরকার চীনের মদতে শীঘ্রই আরাকান আর্মির বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নামবে বলে জানা যাচ্ছে। জান্তা সরকারকে কেন মদত দিচ্ছে চীন? কেন মদত দিচ্ছে এই প্রশ্নটা করতেই পারে। চীন কিন্তু ইতিপূর্বে তারা দুদিকেই খেলছিল। তারা মিয়ানমারকেও যেমন সাহায্য করছিল, তেমনি আবার আরাকান আর্মিকেও সাহায্য করছিল। এই কারণটা হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে আরাকান আর্মিকে সাহায্য করলে তাহলে মিয়ানমার আর্মি দুর্বল হবে, মিয়ানমার সরকার দুর্বল হবে, আর সরকার দুর্বল হলে চীনের সেখানে থাবা বসানোর সুযোগ থাকবে, তো সেই জন্যে সুযোগটা বেশি হবে তাহলে। সুতরাং জান্তা সরকারকে এজন্যই মদত দিচ্ছে চীন, যাতে মিয়ানমারে চীনের বিপুল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা সুরক্ষিত থাকে। বিপুল ইনভেস্টমেন্ট, ওই যে চায়নার যে বেল্ট অ্যান্ড রো, সেটাও কিন্তু ওই মিয়ানমারের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, বেল্ট অ্যান্ড রো যে প্রজেক্ট। সুতরাং কাচিন প্রদেশের বিরাট রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে। আপনারা মনে রাখবেন যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যে সেটা হচ্ছে প্রচণ্ড দামি একটা আর্থেন ম্যাটেরিয়ালস, সেটা খনিজ পদার্থ। এটা পৃথিবীর 50% এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস খনিজ ভাণ্ডার সেটা আছে ওই রাখাইন প্রদেশের রাখাইন রাষ্ট্রের কাচিন প্রদেশে। এই খনিজ ভাণ্ডার এতকাল চীন নিয়ে এসেছে, সেটা চীন হারাতে চায় না। এছাড়া তেলের যোগান, গ্যাসের যোগান ইত্যাদি চীন এইসব ব্যাপারে মিয়ানমারের উপর খুব নির্ভরশীল। মিয়ানমারের উপর দিয়ে বিশাল বিশাল এই সমস্ত তাদের প্রজেক্ট চলে গেছে। আবার এগুলোর ওপর আমেরিকারও লোলুপ দৃষ্টি। সুতরাং চীনের মদত যেমন জান্তা সরকারের ওপর, তেমন আমেরিকার মদত আছে আবার ওই আরাকান আর্মির ওপর। বাংলাদেশ এখানে তৃতীয় তবে কিন্তু গুরুত্বপূর্ণ পক্ষ, এবং সেই জন্যেই বাংলাদেশের নাম এখানে এত উঠছে। বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কারণ অভিযান দুপক্ষেরই, ওই মিয়ানমারের দিকেও আবার এদিকে আরাকান আর্মির দিকেও, জান্তা সরকার এবং আরাকান আর্মি দুজনের কাছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ। কারণ আরাকান আর্মির সাপ্লাই লাইন চালু রাখার ক্ষেত্রে বাংলাদেশ ছাড়া অন্য বিকল্প নেই। বিদ্রোহীদের হাতে, আরাকান আর্মির হাতে এছাড়া কোনো বিকল্প কোনো দিক নেই এখানে। আর মিয়ানমার থেকে চীনের প্রভাব কমাতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। এটা আগেই বলেছি। গেল মাসের শেষে ঢাকা সফরে আসেন মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ওই লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল। বিদ্রোহীদের সহায়তা প্রদানের ব্যাপারটি নিশ্চিত করতেই তিনি বাংলাদেশ সফরে যে এসেছিলেন সেটা এখন স্পষ্ট। তবে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু শুনে গেছেন, কিন্তু ভোয়েলের প্রস্তাব কিছু পাকাপাকি আশ্বাস দেননি। এছাড়াও 2রা এপ্রিল প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স নেলসন। কি কথা হয়েছে তাদের মধ্যে এটা জানাননি কোনো পক্ষ। তবে আরাকান আর্মির সাপ্লাই চালু রাখতে যেই বার্তালাপ যুক্তরাষ্ট্রের, সেটা সহজেই অনুমান করা যায়। আর এটা অনুমান করা যায় বলে আরেকটা হিসাবও পরিষ্কার হয়ে যায়। আমরা কয়েকদিন আগে, আমি 2-3 দিন ধরে এপিসোড করছি, ভিডিও করছি আপনাদের, যে গতকালও করেছি, যে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক বসানোটার
এটা কোন শক্তির ইঙ্গিতে বা নেপথ্যে কার হাত আছে সেই বিষয়ে কালকেই একটা ভিডিও করেছি। সেখানে বলেছি আমেরিকার হাতের কথা। সেই হাতটা কেন এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে জোয়েল বি বোয়েল তিনি তো এসে কথা বলে গেছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে, কিন্তু ওয়াকারুজ্জামান এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মদত, কোনো ইয়েস কিংবা যুক্তরাষ্ট্রকে কোনো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছেন না। সুতরাং ওয়াকারুজ্জামান যদিও না বলেননি, কিন্তু তাহলেও একবার আমাদের মোহাম্মদ ইউনূসের সঙ্গে, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলাটাও জরুরি। তাকেও একটুখানি আমেরিকার পক্ষে নিয়ে আসার জন্য চাপ দেওয়াটা জরুরি। সেই জন্যে নরেন্দ্র মোদীকে শেষ মুহূর্তে চাপ দিয়ে ওয়াকার ইউনূসের সঙ্গে বসতে বাধ্য করেছেন। এখানেই হচ্ছে আমেরিকার হাতটা আছে। এবং শুধু দেখবেন যে আমেরিকা, তারপরেই যে আমেরিকা যে 4 তারিখে তারা যে বাড়িয়ে দিল, ট্যারিফ বাড়িয়ে দিল বাংলাদেশের ওপর, এখন যারা যাচ্ছে আমাদের মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ওপর যে 37% ট্যাক্স বসিয়েছেন সেইটা কমানোর জন্য চিঠি দিয়েছেন আমেরিকার সরকারকে, ট্রাম্পকে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমেরিকার সরকার ওটা 37% থেকে কমিয়ে দেবে, দেখবেন। এই কমিয়ে দেওয়ার কারণটাই হচ্ছে যে ওই মিয়ানমার এবং বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর নিয়ে যাওয়ার এই প্রস্তাবে ইউনূসের পক্ষ থেকেও রাজি হওয়া। সুতরাং আরাকান আর্মির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট হচ্ছে এখন সিত্তে দখল করা। আবার এই সিত্তে দখল করাটা ভারতের কাছেও এই শহরটির গুরুত্ব অপরিসীম। কারণ ওই যে ভারত কলকাতা বন্দর থেকে জাহাজ সোজা চলে যাবে সিত্তোয়ে বন্দরে, সিত্তোয়ে বন্দর থেকে ওখান থেকে কিছুটা জলপথে চলে যাবে আপনার ওখানে যে কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রকল্প যেটা আছে সেটা ওখান দিয়েই শুরু, সিত্তোয়ে থেকে। এবং সেটা মোটামুটি শেষ হয়ে গেছে ভারতের। ভারত ওখান থেকে মানে আমাদের যে চিকেন স্নেক দিয়ে যাওয়া, সেখান থেকে আরেকটা বিকল্প পথ তৈরি করেছে এবং বড় আরেকটা রাস্তা যেখানে বিরাট আকারে জিনিসপত্র যেতে পারবে। এখন এখানে চিকেন স্নেকও ভারত আবার নতুন করে বিশালভাবে রেল লাইন বসাচ্ছে, ইত্যাদি করছে। এছাড়া ওই জলপথ জাহাজপথ দিয়ে ওই সিত্তে হয়ে মিজোরাম যাওয়ার ব্যবস্থাও করছে ভারত, ত্রিপুরা, মিজোরাম, ওই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। সুতরাং ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় একটা হাইওয়ে প্রকল্প পর্যন্ত তৈরি করছে। মিয়ানমার, থাইল্যান্ড এবং ভারত, এই 3টে দেশ নিয়ে একটা হাইওয়ে প্রকল্প ভারতের তৈরি হচ্ছে $50 কোটি বিনিয়োগ করে। ওই উত্তর পূর্ব ভারত দিয়ে মিয়ানমারের মধ্যে ঢুকে সেখান থেকে থাইল্যান্ড চলে যাবে। $50 কোটি ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছে মোদী সরকার। এছাড়াও সিত্তে বন্দরের সঙ্গে সীমান্ত সংযোগ তৈরি হচ্ছে মিজোরামের। সুতরাং ভারতের স্বার্থও কিন্তু কম নয়, যথেষ্ট স্বার্থ ভারতের আছে। এবং ভারতের এই স্বার্থ এটা যেমন মিয়ানমারের সাথেও আছে, তেমনি আছে আরাকান আর্মির সঙ্গে। অর্থাৎ চীন যেমন এখন আরাকান আর্মির সাথে সম্পর্কটা কেটে দিয়েছে, পুরোপুরি মিয়ানমার আর্মির সাথে গেছে। আমেরিকা যেমন মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে পুরোপুরি আরাকান আর্মির দিকে চলে এসছে, ভারত আরাকান আর্মিকেও সাহায্য করছে। কিন্তু সেই সাথে সাথে তারা আবার এর সঙ্গে মিয়ানমারের সরকারকে, কারণ ওই যে বললাম হাইওয়েটা রয়েছে, সুতরাং ওই ব্যাপারটাও রয়েছে। আর এবার বলি বাংলাদেশের ব্যাপারটাও এই প্রসঙ্গে আসে। আরাকান আর্মির অভিযানের সঙ্গে জড়িয়ে আছে রোহিঙ্গার সংকটের বিষয়। মিয়ানমারের জান্তা সরকার একটা টোপ দিয়েছে বাংলাদেশকে অতি সম্প্রতি, বলেছে রোহিঙ্গা উদ্বাস্তুদের মধ্যে যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে থেকে আপাতত 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নিয়ে যাবে, তারা বসিয়ে দেবে। তাদেরকে কোথায় বসাবে ওই রাখাইনে। যে রাখাইন এখন কাদের হাতে? রাখাইন হচ্ছে
আমাদের আরাকান আর্মির হাতে, সামান্য কয়েকটা জায়গা ছাড়া। তাহলে এই টোপটা দিয়ে মায়ানমার আর্মি কি বলতে চাইলো? মিয়ানমারের যে জান্তা সেনা, তারা বলতে চাইলো যে তোমরা কোনো করিডোর দিও না, আমরা তোমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করে দেব, তোমরা আমাদের সাথে থাকো। কিন্তু এই টোপটা ভালোই, কিন্তু এটা যে গেলার মতো নয়, অর্থাৎ বেশ অবাস্তব, সেটা কিন্তু বোঝো বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গিয়ে কোথায় রাখবে? রাখতে তো হবে ওই রাখাইনে। বৌদ্ধ ধর্মীয় রোহিঙ্গাদের ফিরিয়ে, কিন্তু রোহিঙ্গাদের বৌদ্ধ ধর্মীয় যে আরাকান আর্মি আছে, তার সঙ্গে ইসলামী রোহিঙ্গাদের দীর্ঘ জাতিগত দাঙ্গা, বহু বছরের পরিস্থিতি ভয়ঙ্কর জটিল করে তুলেছে আরসা, আরএলএ ইত্যাদি রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীগুলো। শুধু তাই নয়, জান্তা সেনার মধ্যেও আরাকান জান্তা সেনার মধ্যেও রোহিঙ্গা রয়েছে প্রচুর। রোহিঙ্গারা সেখানে সেনা হিসেবে কাজ করছে এবং সেই জন্য আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। তারা রাখাইন প্রদেশকে রোহিঙ্গা মুক্ত করার অঙ্গীকার নিয়েই, এই অঙ্গীকারটাও কিন্তু আরাকান আর্মির। এখানে কোথায় নিয়ে গিয়ে পুনর্বাসন করবে রোহিঙ্গাদের? সেই জায়গা তো নেই মিয়ানমারের হাতে। বরং উল্টো খবর আসছে, গত কয়েক মাসে প্রায় 70 থেকে 80 হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসেছে এবং প্রতিদিন আসছে। অতএব মিয়ানমার সরকারের আশ্বাস বা প্রস্তাব এটা বাস্তবসম্মত নয় এবং এটাকে সমর্থন করে বাংলাদেশ যে জান্তা সরকারের সপক্ষে কাজ করবে, চীনের সুবিধা করবে, এটা যেমন বিশ্বাস করা যায় না, তেমনি আবার আমেরিকার প্রস্তাবে সাড়া দিয়ে আরাকান আর্মির সহযোগী হয়ে সীমান্ত খুলে দেবে বা করিডোর দেবে নিজের দেশের মধ্যে, এটাতেও বাংলাদেশের নিজের কোনো বড় লাভ নেই, বরং ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা। বরং চীন আমেরিকার যুদ্ধের অভিঘাত পড়বে বাংলাদেশের ওপরে। দুটোতেই বাংলাদেশের বিপদ। আবার আমেরিকার মনোভাবকে ভারতও কিন্তু বিশ্বাস করে না। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন, তারপর সেন্ট মার্টিনস দ্বীপে সেনাঘাঁটি তৈরি, বাংলাদেশ ও মিয়ানমারে পুতুল সরকার তৈরি করে পুরনো পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টায় আমেরিকার আগেও ছিল, এখনো আছে। ফলে ভারত চায় এই অঞ্চলে নিজেদের একটি শক্তি কেন্দ্র তৈরি করতে। এই ব্যাপারে ভারতের পাশে সানন্দে আছে রাশিয়া। জিও পলিটিক্সে কেউ কারোর চিরকালের বন্ধু নয়, চিরকালের শত্রুও নয়। শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছে ভারত সফরে, কারণ সমস্ত রকম জিও পলিটিক্সের হিসাব নিকাশ এসবের ওপরে ভারত বাংলাদেশের একটি দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক, যার জন্য বলা হয় যে তাদেরকে যে এরা হচ্ছে চিরকালের বন্ধু এরা। সুতরাং বাংলাদেশের সেনাপ্রধান তাই চলে গেছেন হঠাৎ রাশিয়া সফরে, কারণ কয়েক মাসের মধ্যেই, 2-3 মাসের মধ্যেই ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে আসছেন। তিনি ভারত সফরে আসবেন এবং রাশিয়া, এবং ঠিক তার আগে দেখুন বাংলাদেশের সেনাপ্রধান চলে গেলেন হঠাৎই রাশিয়া সফরে। অবশ্যই ভারতের সঙ্গে কথা বলে তিনি গিয়েছেন রাশিয়া, এটা ধরে নেওয়া যায়। এবং এই পরিস্থিতিতে তার যাওয়ার একটাই কারণ, সেটা হলো বাংলাদেশকে এই নতুন শক্তি কেন্দ্রের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। এর অনেকগুলো সুফল আছে। এক, চীন আমেরিকা দ্বন্দ্বের বাইরে বাংলাদেশকে রেখে দেওয়া যাবে এবং এর ফলে বাংলাদেশের উপরে যুদ্ধের অভিঘাত আসবে না। 2, ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাংলাদেশের আরও মজবুত হলে বাংলাদেশের অর্থনীতিও মজবুতি পাবে। 3, চীনের মৃত্যু আলিঙ্গন, অর্থাৎ চীন যাকে আলিঙ্গন করে তার মৃত্যু হয়, কারণ ওই ডেট ট্র্যাপ, ঋণের জালে ফাঁসিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা। চীনের মৃত্যু আলিঙ্গন থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবে বাংলাদেশ, যেটা আফ্রিকার অনেক দেশ হয়ে গেছে, শ্রীলঙ্কা হয়েছে, মালদ্বীপেও শেষ মুহূর্তে ভারতের কাছে চলে আসায়
বেঁচেছে। 4, ট্রাম্পের ট্যারিফ নীতি যেভাবে ইউরোপের দেশগুলোকে আমেরিকার প্রভাব থেকে মুক্ত করে ভারতের দিকে নজর ফেরাতে বাধ্য করছে, তাতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হলে ইউরোপের দেশগুলোর সঙ্গে আরও বেশি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে বাংলাদেশের। তো অর্থাৎ চীন নয়, আমেরিকা নয়, রাশিয়া এবং ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে, জোট তৈরি যদি নাও হয়, তাহলেও একটা ভালো সম্পর্ক তৈরি করাটা অনেক বেশি বাংলাদেশের উপকারে আসবে ভেবেই রাশিয়া সফরে পা বাড়িয়েছেন ওয়াকার উজ্জামান সাহেব। সুতরাং এখন ওয়াকার উজ্জামান বাংলাদেশের পক্ষে না চীনের পক্ষে, আমরা বুঝতে পারছি আমাদের ইউনূস সাহেব তিনি চীন পাকিস্তানের কাছাকাছি খুব বেশি এবং চেষ্টা করছেন আমেরিকার কাছে যাওয়ার। সুতরাং এই পরিস্থিতিতে এই যে নতুন শক্তি কেন্দ্র একটা তৈরি হচ্ছে, যে ভারত, রাশিয়া, এমনকি ইউরোপের দেশগুলো পর্যন্ত তার সাথে আসতে পারে, কারণ বাণিজ্য সম্পর্ক যে জায়গায় পৌঁছচ্ছে তাতে ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে। খুব শীঘ্রই স্পষ্ট হবে এই নতুন জোটের চেহারা। আজকে এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।